পয়েন্ট মেথড আসলেও এটা কোনো মেথড না বা কোনো ল হিসেবে না, এটা হচ্ছে একটা ট্রিক্স। আমাদের কাছে সমতুল্য রোধ নির্ণয়ের সময় আমরা নর্মালি যেগুলা সিরিজ সেগুলা যদি বুঝতে পারতাম বা প্যারালাল বুঝতে পারতাম, সেগুলাকে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারতেছিলাম। সিরিজ থাকলে সিরিজ করে, প্যারালাল থাকলে প্যারালাল করে আর কি আস্তে আস্তে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করছি, যেটা আমরা অলরেডি শিখে আসছি রোধ নির্ণয়ের সময়। ওখানে শুধুমাত্র সিরিজ এন্ড প্যারালাল আমরা দেখেই বুঝতে পারতেছিলাম একটা সার্কিটে। বা যদি মিক্স সার্কিট থাকতো তাহলে আমি কি করতাম, কোথাও সিরিজ বুঝতেছিলাম, কোথাও প্যারালাল বুঝতেছিলাম, যেগুলো কম্বিনেশন করে সিরিজ প্যারালাল করে করে ফাইনালি আমরা সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে পারতেছিলাম। তো এখন এমন কিছু সার্কিট আছে যেগুলা আমি চোখে দেখে সরাসরি বা সার্কিট দেখে সরাসরি বুঝতে পারবো না কার সাথে কে সিরিজ আছে, কার সাথে কে প্যারালাল আছে। তাহলে এই টাইপের যে সার্কিটগুলো, এগুলোকে সলিউশন করার জন্য আমরা একটা টেকনিক তৈরি করি। সেই টেকনিকটাই মূলত হচ্ছে পয়েন্ট মেথড। এটা জাস্ট একটা টেকনিক, কোনো মেথড না। তো এই পয়েন্ট মেথডের মাধ্যমে আমাদের যেই সার্কিটটা কোশ্চেনে দেওয়া থাকবে, এই মেথডটা ইউজ করে ওই সার্কিটটাকে ভেঙে নতুন একটা সার্কিট তৈরি করব আমরা। যেই সার্কিট বুঝে বা দেখে বুঝতে পারবো কার সাথে কে সিরিজ, কার সাথে কে প্যারালাল আছে। কিন্তু আগের সার্কিট এবং পরের সার্কিট দুইটা সেম সার্কিটই। এই পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করে এই জন্যই করা হয়েছে, মানে সার্কিটের কোনো পরিবর্তন হবে না, জাস্ট আমি বুঝতে পারবো কার সাথে কে সিরিজ আছে, কার সাথে কে প্যারালাল আছে। এইটুকু কি বুঝতে পারতেছি? তাহলে আমরা এই কাজটাই করবো মূলত। যেমন আমি যদি একটা সার্কিট দেখাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সাপোজ এই একটা সার্কিট আছে, এই সার্কিটে আমাকে আর এ বি বের করতে বলছে। আমরা অলরেডি যে বিষয়টা শিখে আসছি যে সিরিজ থাকলে বা প্যারালাল থাকলে বা মিক্স সার্কিট থাকলে সেখানে যদি আমরা বুঝতে পারি কার সাথে কে সিরিজ আছে, কার সাথে কে প্যারালাল আছে, সেই সার্কিটগুলো থেকে সহজে আমি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারতেছিলাম, মানে এ এবং বি এর আড়াইতে সমতুল্য রেজিস্ট্যান্স কত আছে। কিন্তু এখানে যে সার্কিটটা আমি অঙ্কন করছি, এখানে যতগুলো রেজিস্ট্যান্সই দিছি, এদিকে শর্ট করা, এদিকে শর্ট করা, এদিকে আবার শর্ট করা আছে, তাহলে এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কার সাথে কে সিরিজ, কার সাথে কে প্যারালাল নর্মালি আমাদের বোঝাটা একটু টাফ। এই জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব। এই টেকনিকের মাধ্যমে এই সার্কিটটাকে সেমই রাখবো, সার্কিটের ফাইনাল কোনো কিছু পরিবর্তন করব না, কিন্তু এই টেকনিক অবলম্বন করে নতুন একটা সার্কিট তৈরি করব, যেটা দেখে সরাসরি আমরা বুঝতে পারবো কার সাথে কে সিরিজ, কার সাথে কে প্যারালাল। কিন্তু এখানে যেই সার্কিটটা আমরা তৈরি করব, এই সার্কিট আর এই সার্কিট সেম সার্কিটই থাকবে, সার্কিটের কোনো কিছু চেঞ্জ হবে না। তো এটার মাধ্যমে আমাদের মূলত এই পয়েন্ট মেথডটা অবলম্বন করতে হবে এই টাইপের সার্কিটগুলো, বা যেই সার্কিটগুলো আমরা সিরিজ প্যারালাল বুঝতেছি না সেই সার্কিটগুলো সলিউশন করার জন্য আর কি। তো এখন এই সার্কিটগুলো সলিউশন করার ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করবো, সেই টেকনিক নিয়ে আমি কিছু আলোচনা করি। তো আমাদের যে কাজটা শুরুতে করতে হবে, পয়েন্ট ধরতে হবে। কারণ আমাদের যেহেতু পয়েন্ট মেথড, তাহলে আমাদের পয়েন্টগুলো ধরতে হবে। এই পয়েন্টগুলো কিভাবে ধরবো, এইটা টেকনিক করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিক্স, যেটা আমরা একটু ফলো করব। 1 নাম্বার ট্রিক্স হচ্ছে কি,
আমাদের ফার্স্টে সোর্সের প্রান্তবিন্দু হতে পয়েন্ট দ্বারা স্টার্ট করব। যদি সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকে তবে তার অপর প্রান্ত হতে পয়েন্ট দ্বারা স্টার্ট করব। তার মানে আমাদের যে সার্কিট থাকবে, একটু আগে যে সার্কিট আঁকাইছিলাম অথবা অন্য কোনো সার্কিটই হোক না কেন, তা এটা একটা সোর্স, এখানে আমাদের বিভিন্ন সার্কিট থাকতে পারে অথবা এভাবে বিভিন্ন সার্কিট থাকতে পারে। মোট কথা হচ্ছে এখানে আরো কিছু অনেক কিছু আছে, এখানে আরো অনেক কিছু আছে, আমাদের এর ভিতরে আরো অনেক কিছু আছে যেটা আমরা জানি না। কিন্তু যদি আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, যেখানে সোর্স থাকবে সেই সোর্সের প্রান্তবিন্দু থেকে পয়েন্ট ধরা স্টার্ট করব। তাহলে প্রান্তবিন্দু কয়টা? একটা সোর্সের দুইটা প্রান্তবিন্দু, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এই প্রান্তবিন্দু থেকে পয়েন্ট ধরা স্টার্ট করবো, একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে কি বি। মূলত আমরা পয়েন্টগুলো এভাবে চিহ্নিত করবো, এ বি যা ইচ্ছা যার যেটা মনে হয় সেটা দিয়ে ধরতে পারবো, সমস্যা নেই। তো এ বি ধরাটাই আর কি সহজ হয় মনে হয়, মানে 1 2ও ধরতে পারে, 2 3 4 5 যেভাবে ইচ্ছা হবে সে ধরতে পারে। তো এ বি ধরাটাই হচ্ছে সহজ বিষয় মনে হয় আর কি। তো আমরা একটা প্রান্তকে এ চিন্তা করবো, আরেকটা প্রান্তকে কি চিন্তা করবো? বি চিন্তা করবো। কিন্তু এখানে সাথে সাথে আরেকটা জিনিস বলছি, যদি সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকে তবে তার অপর প্রান্ত হতে পয়েন্ট ধরা স্টার্ট করব। এখন সাপোজ এটা একটা সোর্সের প্রান্তবিন্দু আছে, ঠিক আছে, কিন্তু সেই প্রান্তবিন্দুর সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স আছে, এই প্রান্তবিন্দুর সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে রেজিস্ট্যান্সের অপর প্রান্ত, এই যে এই প্রান্ত থেকে আমরা মূলত পয়েন্ট ধরা স্টার্ট করব। তাহলে এখানে যে পয়েন্টটা পাবো এটাকে আমরা এ পয়েন্ট ধরবো, এখানে যে পয়েন্টটা পাবো সেটাকে আমরা বি পয়েন্ট হিসেবে কি করব? চিন্তা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি কোচিনে ক্লাস নিতেছি, আমি তোর ক্লাস থেকে বেরিয়ে ফোন দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের যদি প্রান্তবিন্দুদের সাথে কোনো রেজিস্ট্যান্স সিরিজে থাকে তাহলে হ্যাঁ সরি, হ্যাঁ যদি প্রান্তবিন্দু কি প্রান্তবিন্দুদের সাথে যদি কখনো সিরিজে রেজিস্ট্যান্স চলে আসে তাহলে রেজিস্ট্যান্সের ওই পার থেকে মানে রেজিস্ট্যান্সের পরে পয়েন্ট ধরা স্টার্ট করব। এটা কেন করব? কারণ এখানে যদি আমরা পয়েন্ট ধরি, সাপোজ এখানে পয়েন্ট ধরলাম, তাহলে এইটা একটা পয়েন্ট হলো, এখানে আরেকটা পয়েন্ট আছে, যেহেতু প্রান্তবিন্দু থেকে পয়েন্ট ধরে স্টার্ট করতে হবে, এইটা আরেকটা পয়েন্ট আসলো। তখন একটু পরে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যদি বাধা চলে আসে তাহলে পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। কারণ এই সম্পূর্ণ অংশটুকু একটা শর্ট পথ, তাহলে আমরা জানি একটা শর্ট পথ মানে একটা বিন্দু, একটা বিন্দু মানে কি একটা শর্ট পথ। তাহলে এই সম্পূর্ণ শর্ট পথকে আমরা একটা বিন্দু ধরে ফেলছি, কিন্তু এটা আর এটা কিন্তু এক না। তাহলে এখানে বাধা চলে আসছে, কারণ বাধা থাকার কারণে বা রেজিস্ট্যান্স থাকার কারণে এই বিন্দু আর এই বিন্দুকে আমি এক বলতে পারতেছি না। তাহলে এটাকে যেহেতু এ ধরে ফেলছি, এটাকে কি আর এ পয়েন্ট আমি ধরতে পারবো? ধরতে পারবো না। তখন এটাকে নিউ একটা পয়েন্ট নিতে হবে। সাপোজ এখানে তো বিও নিয়ে নিছি, সাপোজ নতুন আর একটা পয়েন্ট আসলো কত? সি। তাহলে এখানে বি ধরে ফেলছি, তাহলে এখানে তো আমি সিও ধরতে পারবো না, কারণ এদিকে তো সার্কিট থাকলে আরো বাধা আছে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডি। তার মানে আমি এখানে যদি সিরিজের রেজিস্ট্যান্স গুলো থাকে, এই সোর্সের পজিটিভ প্রান্তের সাথে এটা সিরিজ, এই নেগেটিভ প্রান্তের সাথে এটা সিরিজ, আমি বুঝতেছি, বুঝার পরেও আমি অতিরিক্ত আরো দুইটা পয়েন্ট নিতেছি। তাহলে এই দুইটা পয়েন্ট নেওয়ার কারণে পরবর্তী যে সার্কিটটা আমরা ডিজাইন করব সেই সার্কিটটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, যদি কখনো সিরিজে বুঝতে পারি যে সোর্সের প্রান্তবিন্দুর সাথে এটা সিরিজ আছে, তাই আমি প্রান্তবিন্দুর ওই পার থেকে পয়েন্ট ধরবো, এই প্রান্তবিন্দুর ওই পার থেকে পয়েন্টটা ধরি যদি, তাহলে এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। অটোমেটিক্যালি আমাদের দুইটা পয়েন্ট কমে যাচ্ছে। যখন আমি নতুন একটা সার্কিট ডিজাইন করব ওটা একটু পরেই বুঝতে পারবো কেন পয়েন্ট কম হলে সার্কিট দ্রুত আঁকা যাবে, খুব সহজ হবে। পয়েন্ট যত বেশি হবে সার্কিট একটু কঠিনের দিকে যাবে। এই জন্য আমরা যত পারি চেষ্টা করব যত কম পয়েন্ট দিয়ে সার্কিটটাকে রিপ্রেজেন্ট করা যায়। তো এই সুবিধাটার জন্য আমাদের মূলত এই কাজটা করব। তাহলে একটা রুলস হচ্ছে কি, সোর্সের প্রান্তবিন্দু থেকে আমরা পয়েন্ট দেওয়া স্টার্ট করব। যদি সোর্সের সাথে সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্সের ওই পাশ থেকে পয়েন্ট দেওয়া স্টার্ট করব। এই কথাটা কি সবাই বুঝছি? হ্যালো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা টেকনিক বলতে পারি, এই টেকনিকটা আমরা ফলো করব। তাহলে 2 নাম্বার টেকনিক হচ্ছে,
ওকে, তাহলে 2 নম্বর হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাধা না আসবে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকবে, বাধা আসলে নিউ পয়েন্ট ধরতে হবে। সাপোজ এটা একটা আমি সার্কিট এখানে অঙ্কন করলাম, তা আমি বলতেছি পয়েন্ট ধরা স্টার্ট করব কোথা থেকে, সোর্সের প্রান্তবিন্দু থেকে পয়েন্ট ধরা স্টার্ট করব। তাহলে খেয়াল করি তো, এই যে এইটা হচ্ছে সোর্স এবং প্রান্তবিন্দু কোনটা, এইটা এটা, কিন্তু এই প্রান্তবিন্দুদের সাথে এখানে একটা সিরিজের রেজিস্ট্যান্স আছে, এটার সাথে এখানে একটা সিরিজের রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা পয়েন্ট ধরা স্টার্ট করবো কোথা থেকে, এই পয়েন্টগুলোর আর এই সিরিজ রেজিস্ট্যান্সের ওই পার থেকে। তাহলে এই যে এই পয়েন্ট থেকে আমরা মূলত পয়েন্ট ধরা স্টার্ট করবো, কারণ এই অংশটুকু কি সিরিজ। তাহলে এখান থেকে পয়েন্ট ধরা স্টার্ট করলে এটা হচ্ছে এ, তাহলে এইটা হচ্ছে সিরিজের রেজিস্ট্যান্স আছে। তাহলে এই প্রান্তবিন্দুর অপর প্রান্ত কোনটা, এইটা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বি। তাই আমি বলছি যতক্ষণ পর্যন্ত বাধা না আসবে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট। খেয়াল করি তো, এই পয়েন্ট থেকে এখানে কি পুরোটাই শর্ট না, বাধা আছে এখানে, তাহলে এই পয়েন্টটা কি আসবে, সেম বি পয়েন্টই আসবে। আর এখান থেকে এই পর্যন্ত কোনো রকম বাধা আছে, তাহলে কি যতক্ষণ পর্যন্ত বাধা না থাকবে সেম পয়েন্টই থাকবে, তাহলে এটা হচ্ছে কি বি। তা আমরা এটাও জানি সম্পূর্ণ শর্ট পথ মানে কি একটা বিন্দু, তাহলে এই অংশটুকু পুরাটাই শর্ট, তাহলে এই সম্পূর্ণ অংশটুকু একটা বিন্দুই শো করবে না। আমাদের শর্ট পথ মানে একটা বিন্দু, একটা বিন্দু মানে একটা শর্ট পথ। তাহলে যতক্ষণ আমি শর্ট পাথ পাবো সম্পূর্ণ অংশটুকুই সেম বিন্দু হিসেবেই চিন্তা করব। তাহলে এটাও যদি বি হয়, এটাও বি হবে, এটাও বি হবে, এটাও বি হবে। এখন এই যে এদিক দিয়ে বাধা চলে আসছে, তাহলে এই বিন্দুটাকে কি আমি বি এখন বলতে পারবো? আবার এদিক দিয়েও বাধা চলে আসছে, এই বিন্দুটাকে আমি বি বলতে পারবো? বলতে পারবো না। এই যে এখানে এ ধরছে, তাহলে এটাও কি হবে, এ হবে শর্ট পথ, এটাও কি হবে, এ হবে শর্ট পথ, এটাও কি হবে, এ হবে শর্ট পথ। কারণ আমি সম্পূর্ণ পথটাই কি আছে, শর্ট আছে। তাহলে এটাকে যেহেতু এ ধরে ফেলছি, এই যে যতক্ষণ পর্যন্ত বাধা না থাকবে, যতক্ষণ পর্যন্ত শর্ট পথ পাবো, ওই সম্পূর্ণ শর্ট পথটাই এ চিহ্নিত, মানে এ অক্ষর বলে বা আমাদের এ পয়েন্ট হিসেবে চিহ্নিত থাকবে। সবাই কি বুঝতে পারছি এই 2 নাম্বার রুলসটা? তাহলে এই দুইটা রুলস ফলো করে আমাদের পয়েন্ট ধরা কি করতে হবে, স্টার্ট করতে হবে। এখন আমাদের এই পয়েন্ট ধরা কাজ শেষ। সাপোজ আমরা একটা সার্কিটে পয়েন্ট ধরে বলছি, খেয়াল করি তো, আচ্ছা তাহলে এখন কিন্তু আমরা পয়েন্ট ধরে ফেলছি, খেয়াল করি তো আর কোনো পয়েন্ট বাকি আছে কিনা। এই রেজিস্ট্যান্সের পয়েন্ট ধরা হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের পয়েন্ট ধরা হয়ে গেছে। যখন আমাদের পয়েন্ট ধরা হয়ে যাবে তা কাজ শেষ। এইবার আসছি নিউ সার্কিট আঁকাবো। তাহলে নিউ সার্কিট আঁকানোর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে এরকম, যদি বিন্দু হয় দুটি তবে রেখা হবে দুটি। তাহলে আমাদের কাছে এই যে পয়েন্ট ধরা স্টার্ট করছি এবং পয়েন্ট ধরে ফেলছি, ধরার পরে দেখলাম এ পাইছি, ধরলাম 3টা, আমি একটু আগে দেখলাম এ 3টা পাইছি, বি পাইছি 3টা। আসলে মূলত পয়েন্ট কয়টা পাইছি, সাপোজ আমরা এ পাইছি কিন্তু 3 জায়গায়, বিও পাইছি কয় জায়গায়, 3 জায়গায়। 3টা পয়েন্ট চিহ্নিত করছি যেখানে 3টা পয়েন্ট এ হয়েছে, 3টা পয়েন্ট চিহ্নিত করছি যেখানে 3টা পয়েন্টই কি হয়েছে, বি হয়েছে। কিন্তু মূলত পয়েন্ট পাইছি কয়টা, 6টা পাইছি নাকি 2টা পাইছি? তার মূলত পয়েন্ট পাইছি 2টা, কারণ আমরা এটা জানি একটি বিন্দু মানে একটি শর্টপথ, একটি শর্টপথ মানে একটি বিন্দু। এই 3টা বিন্দু শর্টপথ মানেই তো একটা বিন্দু, কারণ এটা পুরাটাই শর্ট ছিল। এই জন্য এই সম্পূর্ণ মিলিয়ে কি একটা বিন্দু হয়েছে, এই সম্পূর্ণ মিলিয়ে কয়টা বিন্দু হয়েছে, একটা বিন্দু হয়েছে। এই জন্য একটা সার্কিটে যখন আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব, সেখানে একাধিক বি থাকতে পারে, একাধিক এ থাকতে পারে, যদি নতুন আরো কোনো পয়েন্ট আসে একাধিক সি, একাধিক ডি, যেগুলাই একাধিক থাকুক না কেন, ওই সবগুলির সম্মিলিত হয়ে একটা নোড হিসেবে কি করবো, আমরা চিহ্নিত করব। তার মানে যদি আমাদের কাছে এরকম 2টা বিন্দু পড়ে, মানে এরকম এ এবং বি ব্যতীত আর কোনো কিছু নাই, তাহলে বিন্দু পাইছি আমরা কয়টা, 2টা। তাহলে যদি বিন্দু হয় 2টি, তো পরবর্তী যে রেখাটা হবে সেই রেখা, তবে রেখা হবে কয়টি, 2টি। কিরকম হবে, এই যে এরকম 2টা রেখা হবে, আর কিচ্ছু বলবো না। তাহলে একটাকে আমরা এ বলবো আর একটাকে আমি কি বলবো, বি বলবো, কারণ একটি বিন্দু মানে একটি শর্ট পথ। তাহলে এটা যেটা একটা নতুন সার্কিট আঁকাবো, আমি একটা শর্ট পাথ হিসেবে চিন্তা করলাম ওই বিন্দুটাকে, মানে ওই একটা বিন্দুকে আমি শর্ট পথ, এই একটা বিন্দুকে আরেকটা শর্ট পথ হিসেবে চিন্তা করলাম। তার মানে পরবর্তী সার্কিটটা এই স্ট্রাকচারে হবে আমাদের। এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে, যখন আমরা 2টা বিন্দু পাবো তখন স্ট্রাকচারটা হবে কিরকম, জাস্ট এরকম 2টা স্ট্রাকচার হবে। তারপরে যদি বিন্দু হয় 3টি তবে রেখা হবে 3টি,
দুটি বড় মাঝে একটা ছোট। তাহলে যদি বিন্দু হয় তিনটি, একটু আগে দেখলাম দুইটা হয়েছে, তিনটাও তো হইতে পারতো, এ বি আবার সিও আসতে পারতো। তাহলে যদি বিন্দু হয় তিনটি, তবে রেখা হবে কয়টি? তিনটি। দুইটা বড় দিব, মাঝে একটা ছোট দিব। এটা হচ্ছে এরকম, এইরকম ভাবে দুইটা আমি বড় রেখা দিব, মাঝে একটা ছোট দিব। তার মানে একটাকে নাম দিব এ, আরেকটাকে নাম দিব বি, আরেকটা নাম দিব কত? সি। এরকম স্ট্রাকচার তৈরি হবে। তাহলে পরবর্তী যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা মূলত এরকম দেখা যাবে। এটা আমরা যখন ম্যাথ করব তখনই বুঝতে পারবো। আপাতত এটা মনে রাখি, যদি আমরা বিন্দু ধরে ফেলি বা আমরা এই পয়েন্ট মেথডের প্রথম দুইটা ট্রিক্স অবলম্বন করে আমরা যে বিন্দুগুলো পাইছি সেখানে দেখছি এ এবং বি এবং সি তিনটা পয়েন্ট পড়ছে, তাহলে তিনটা পয়েন্টের জন্য এরকম একটা স্ট্রাকচার তৈরি করব আমরা। যদি বিন্দু হয় দুটি, তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি করব। এইটুক কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি যদি বিন্দু হয় চারটি, তখন কি হবে? যদি বিন্দু হয় চারটি, তবে সার্কিট হবে ব্রিজ বা বক্স। তাহলে যদি বিন্দু হয় চারটি, তবে সার্কিট হবে ব্রিজ বা বক্স আকৃতি। কিরকম? এই যেরকম ব্রিজ বা বক্স আকৃতি হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। যদি আমাদের কি বিন্দু যদি হয় চারটি, তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। যদি বিন্দু হয় পাঁচটি, তবে আমরা এই ব্রিজ বা বক্স স্ট্রাকচার দিয়েই তৈরি করতে পারবো। জাস্ট যে কোনো এ বি সি ডি যে কোনো এক পাশে আরেকটা পয়েন্ট নিয়ে নিব। ই এখানেও নিতে পারি, অথবা এখানেও নিতে পারি, অথবা এখানেও নিতে পারি। এই জন্য আমরা পাঁচটা পয়েন্টের চিন্তা করব না। তবে আমাদের বইয়ে বা প্লাস হচ্ছে এ পর্যন্ত যত ম্যাথ আমরা দেখছি, বিশেষ করে ডিসি মিক্স সার্কিটের ক্ষেত্রে বা আমাদের এই সমতুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে, ম্যাক্সিমাম পয়েন্ট পাঁচটা। তাও এটার সংখ্যা খুবই কম। আমাদের ম্যাক্সিমাম ম্যাথ মানে আমাদের 95% ম্যাথই আমরা এক দুই তিন চার এই চারটা পয়েন্ট দ্বারা রিপ্লেস করতে পারবো। মানে আমাদের যত বড় সার্কিটই হোক না কেন, মোটামুটি যদি চারটা পয়েন্ট ধরতে যাই, তাহলে যেই সার্কিটটা আমরা কাভার করতে পারবো, অনেক বড় একটা সার্কিট কভার করতে পারবে এই চারটা পয়েন্ট দিয়েই। যদি কোনো ক্রমে কোনো একটা সার্কিটে পাঁচটা পয়েন্ট হয়েও যায়, তাহলে এই চারটার মতো করে আমরা সলিউশন করতে পারবো। যে কোনো এক পাশে আরেকটা নতুন পয়েন্ট নিব, কিন্তু ছয়টা কোনো সার্কিটে আসবে না। আর ছয়টা যদি পয়েন্ট নিয়ে আসতে চাই, সার্কিটে হিউজ বড় হইতে হবে। আর এত বড় সার্কিট কখনোই পরীক্ষায় দিবেও না। হ্যাঁ, আর বড় সার্কিট থাকলেও যখন ছয়টা চলে আসবে, তখন আমি কোনো না কোনো এক জায়গায় সিরিজ কিছুটা প্যারালাল বুঝতে পারবো। একটা সার্কিটের সকল রেজিস্ট্যান্সই যে কিছুই বুঝতে পারবো না তা তো না, কিছু জায়গায় অবশ্যই কিছু না কিছু আমরা বুঝতে পারবো। দেখা যাবো যে একটা সার্কিট, বিশাল বড় একটা সার্কিট আছে, কয়েক জায়গায় সিরিজ প্যারালাল বুঝতেছি, বুঝার পরে ওই অংশটুকু যদি আমরা ছোট করে ফেলি, পরবর্তী যে সার্কিটটা পাবো, ওই সার্কিটে যদি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি, দেখা যাবে চারটা পয়েন্ট দিয়েই আমাদের কাজ হয়ে যাচ্ছে, অথবা তিনটা পয়েন্ট দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এই জন্যই ছয়টা পয়েন্ট বা পাঁচটা পয়েন্ট এই রিলেটেড ম্যাথ খুব কম। ম্যাক্সিমাম ম্যাথই আমাদের বাজারের বই বলি, ইংলিশ মিডিয়াম যে বইগুলো বলি, ম্যাক্সিমাম ম্যাথই একদম চারটা পর্যন্ত, ম্যাক্সিমাম ম্যাথে এই চারটা পর্যন্ত হয়ে যায়। 95%, 5% ম্যাথ অথবা তিন চারটা ম্যাথ থাকতে পারে যেখানে পাঁচটা পয়েন্ট পড়তে পারে। তার মানে আমরা যদি চারটা পয়েন্ট পর্যন্ত স্ট্রাকচারটা মনে রাখি, বা চারটা পয়েন্ট তৈরি করার জন্য যে স্ট্রাকচারটা তৈরি করতে হবে সেটা যদি বুঝতে পারি, তাহলে একদম 95% ম্যাথই পারবো। হয়তো বা 95% বলা, 98%ই বলতে পারবো আমরা, সমস্যা নাই। হয়তো দু একটা ম্যাথ আছে যেটা পাঁচটা পয়েন্ট পড়বো, সেটাও আমরা চারটা দিয়ে করে ফেলবো, কিন্তু 6 পয়েন্টের ম্যাথ কোনোটাই থাকবে না, বা আমাদের 6 পয়েন্ট লাগবেও না। 6 পয়েন্টের ম্যাথ যদিও থাকে, দেখা যাবে যে ওইটাকে একটা সার্কিট ছোট করবো কিভাবে, ওই সিরিজ প্যারালাল যেখানে আমরা বুঝবো সেই অংশটুকু সিরিজ করে নিব, দু এক জায়গায় প্যারালাল বুঝবো সেখানে প্যারালাল করে নিব, করার পরে নতুন একটা সার্কিটটা তো হবে, সেই সার্কিটে যখন পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো, দেখবো যে সার্কিট 4 পয়েন্ট দিয়েই রিপ্লেস করা যাচ্ছে, সমস্যা হবে না। এইটুক সবাই বুঝছি কিনা, বা আমাদের 4 পয়েন্ট পর্যন্ত বুঝছি কিনা? আচ্ছা, তা এইবার আসি একটা স্টার চিহ্ন দিয়ে বলতে পারি, নোট বলতে পারি এটাকে। হ্যাঁ, যদি কোনো রেজিস্ট্যান্স এর দুই প্রান্তে একই
পয়েন্ট পড়ে যায় তবে তা শর্ট বলে বিবেচিত। ওকে, এই কথাটা মনে রাখতে হবে, যদি কোনো রেজিস্ট্যান্সের দুই প্রান্তে একই পয়েন্ট পড়ে যায় তবে তা শর্ট বলে বিবেচিত হবে। যেমন সাপোজ এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা পয়েন্ট পড়ছে, মানে এই পাশে যে পয়েন্টটা নিচ্ছি এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে এই পয়েন্টও কি এই হবে, কারণ আমাদের শর্ট। এই পয়েন্টটা কি এই হবে, এই পয়েন্টটা সেম এই হবে। তাহলে এই যে একটা রেজিস্ট্যান্স আমরা এখানে দিছি, এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত এ, অপর প্রান্ত এ, তার মানে এই রেজিস্ট্যান্সের কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। মানে এটা তো আমি জাস্ট হ্যাঁ একটা জায়গায় দেখালাম, এটা দেখেই তো বোঝা যাচ্ছে শর্ট হয়ে গেছে। কিন্তু সার্কিটের ভিতরেও যদি এরকম সিচুয়েশন পাই, মানে সার্কিটের ভিতরে দেখা যাবে আমাদের অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে। সাপোজ এই পয়েন্টটা এ হয়েছে, কোনো কারণে এই পয়েন্টটা এ হয়ে গেছে, তার মানে এই রেজিস্ট্যান্সটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। মানে হয়তো বা কোনো একটা কারণে এদিকে কোনো একদিক দিয়ে শর্ট মোড করা আছে, যার কারণে কোনো একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তে সেম পয়েন্ট পড়ে গেছে। যদি কোনো রেজিস্ট্যান্সের দুই প্রান্তে সেম পয়েন্ট হয়, তাহলে ওই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, শর্ট বলে বিবেচিত হবে বা শর্ট হয়ে গেছে। ওই রেজিস্ট্যান্স সার্কিটে কি পরবর্তী সার্কিটে আর থাকবে না বা দিতে হবে না। সবাই কি বুঝতে পারছে এইটুকু? আচ্ছা, এইটুক যদি আমরা মনে রাখি তাহলে ইনশাল্লাহ আমরা পয়েন্ট মেথডের যে টেকনিক বা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে পারবো। পয়েন্ট মেথডে কোনো রকম প্রবলেম হবে না। হ্যাঁ, বাকি কাজ হচ্ছে আমাদের ম্যাথ দেখে করতে হবে। তাহলে আমাদের পয়েন্ট মেথড ভালোভাবে বুঝতে গেলে ফার্স্ট একটা জিনিস মনে রাখবো, পয়েন্ট দ্বারা স্টার্ট করব কোথা থেকে, তাহলে ভোল্টেজ সোর্সের প্রান্ত দ্বয় থেকে পয়েন্ট দ্বারা স্টার্ট করব। যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে তাহলে অপর প্রান্ত থেকে পয়েন্ট দ্বারা স্টার্ট করব। আর দুই নাম্বার হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাধা না থাকবে বা যতক্ষণ পর্যন্ত শর্ট থাকবে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকবে, বাধা আসলে নতুন পয়েন্ট আসবে, বাধা আসলে কি আসবে, নতুন পয়েন্ট আসবে। এভাবে পয়েন্টগুলা চিহ্নিত করে নিব। তারপর হচ্ছে দেখবো পয়েন্ট কয়টা পড়ছে, যদি পয়েন্ট পরে দুইটা তাহলে রেখা হবে দুইটা, যদি পয়েন্ট পরে তিনটা রেখা হবে তিনটা, মাঝে একটা ছোট, যদি পয়েন্ট পরে চারটা রেখা হবে কয়টা, মানে বীজ বা বক্স আকৃতি তৈরি হবে। তাহলে এই চারটা স্ট্রাকচার যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো পয়েন্ট মেথডের ম্যাথ আমরা কি করতে পারবো, একটা নতুন স্ট্রাকচার দাঁড় করাইতে পারবো, আমাদের প্রবলেম হবে না আর কি। তো আমরা ম্যাথ করি পয়েন্ট মেথডের, তাহলে এই বিষয়গুলা আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের পয়েন্ট মেথডের ম্যাথ শুরু হয়েছে শিটের 59 পেজ থেকে। হ্যাঁ, 59 পেজের 1 নম্বর ম্যাথটা আমরা দেখবো। আচ্ছা, এই সার্কিট আমাকে বলছে ফাইন্ড আউট I20, 20 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা আমাকে বের করতে হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে কোনো একটা শাখার কারেন্ট। তা শাখার কারেন্ট বের করতে গেলে ফার্স্ট আমাদের সার্কিটের মোট কারেন্টটা লাগবে। আর মোট কারেন্ট আমি কিভাবে বের করব, সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে, দেন বিটি জানি, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স আর বিটি এর ভিতরে যদি ওহমস ল অ্যাপ্লাই করি তাহলে আমাদের সাপ্লাই কারেন্টটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে খেয়াল করি তো এই সার্কিটে আমি সিরিজ প্যারালাল বুঝতেছি কিনা। কারণ আমাদের সমতুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সিরিজ প্যারালাল বুঝতে হবে। যদি সিরিজে থাকে সিরিজ বুঝতে হবে, প্যারালাল থাকলে প্যারালাল বুঝতে হবে। তাহলে দেখতেছি এখানে কোন রেজিস্ট্যান্সের সাথে কোন রেজিস্ট্যান্সের সাথে কোনটা সিরিজ বা কোন রেজিস্ট্যান্সের সাথে কোনটা প্যারালাল কিচ্ছু বোঝা যাচ্ছে না। কারণ খেয়াল করি এই 25 একটা মাত্র শাখাতেই আছে, আবার এই 100 কি আছে, এদিক দিয়ে আছে, আবার এদিক দিয়ে শর্ট করা আছে, আবার এদিক দিয়ে শর্ট করা আছে। তাহলে একটু ঝামেলা তৈরি হয়েছে। তাহলে এরকম সিচুয়েশন যদি আমরা দেখি, কোনো কিছু চিন্তা করবো না, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। তাহলে পয়েন্ট মেথড অ্যাপ্লাই রুলসটা কি, সোর্সের প্রান্ত বিন্দু থেকে পয়েন্ট ধরে স্টার্ট করব। যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্সের ওই পার্ট থেকে পয়েন্ট ধরে স্টার্ট করব। খেয়াল করি তাহলে এটা কি সোর্সের প্রান্ত বিন্দু, এখান থেকে ধরবো না, ধরতে হবে কোথা থেকে, এখান থেকে, কারণ সিরিজে কি আছে, রেজিস্ট্যান্স আছে। এইটাকে এ, এইটাকে আমরা বি ধরলাম। তাহলে এটা যদি এ হয়, এই পয়েন্টটা শর্ট এই হবে, তাহলে এই পয়েন্টটাও কি শর্ট এ হবে, এই পয়েন্টটাও শর্ট এ হবে। তা এটা যদি বি হয়, এই পয়েন্টটা শর্ট, তাহলে এটাও কি বি, এই যে এই পয়েন্টটাও শর্ট এটাও কি হবে, বি হবে, এই পয়েন্টটাও বি হবে। তাহলে খেয়াল করি তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে পয়েন্ট ধরা হয়ে গেছে। সোর্স তো যেখানে আছে সেখানে, সোর্সকে তার পরিবর্তন করব না, সোর্স যেখানে আছে সেম জায়গাতেই রাখবো আমরা। তাহলে এই যে বিষয়টা পাইলাম, এখান থেকে আমরা ভেরিয়েবল পাইছি কয়টা বা আননোন কয়টা, এ এবং বি ব্যতীত অন্য কোনো কিছু আননোন আছে?
অন্য কোনো কিছু আননোন নাই। তাহলে যদি বিন্দু হয় দুটি, তো রেখা হবে কয়টি? সুন্দর করে দুইটা রেখা দিয়ে দিব। এই যে দুইটা রেখা দিয়ে দিলাম, এইটা হচ্ছে সেই এ, এইটা হচ্ছে সেই বি। এইবার আসি রেজিস্ট্যান্স গুলা বসাবো। কিভাবে বসাবো? তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে পয়েন্ট আছে, খেয়াল করি। আমাদের সোর্সটা যেখানে আছে, সোর্সের পজিটিভের সাথে 4 ওহম রেজিস্ট্যান্স সিরিজ হয়ে কার সাথে কানেক্ট হয়েছে? এর সাথে কানেক্ট হয়েছে। তাহলে এর সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স দেওয়া, সোর্সের পজিটিভ প্রান্ত দিয়ে দিব। আর এই যে 4 ওহমের রেজিস্ট্যান্স এর সাথে কানেক্ট হয়ে গেছে। আবার বি এর সাথে কানেক্ট হয়েছে কিভাবে? নেগেটিভ প্রান্ত হইয়া 6 ওহমের একটা রেজিস্ট্যান্স সিরিজে হয়ে বি এর সাথে কানেক্ট হয়েছে। তাহলে নেগেটিভ প্রান্ত 6 ওহমের একটা রেজিস্ট্যান্স বি এর সাথে কানেক্ট হয়েছে। এইটুকু কি সবাই বুঝছি? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ওই যে সোর্সটা যেখানে আছে, যেভাবে আছে পয়েন্টগুলোর সাথে যেভাবে কানেক্ট আছে সেভাবে আমরা কানেক্ট করে দিব। তাহলে এর সাথে কানেক্ট হয়েছে 4 ওহমের সিরিজ রেজিস্ট্যান্স হয়ে এইটুকু পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত বি এর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন খেয়াল করি তো এই যে 20 ওহম রেজিস্ট্যান্স, এটা কার ভিতরে আছে? এ এবং বি এর মাঝে আছে। তাহলে এই সম্পূর্ণ অংশটুকুই তো আমাদের এ, এই সম্পূর্ণ অংশটুকুই তো আমাদের বি। তাহলে এ এবং বি এর মাঝে 20 ওহম দিয়ে দিব আমরা। এখন এই 100 কোথায় আছে? এ এবং বি এর মাঝে আছে। তাহলে এ এবং বি এর মাঝে 100 দিয়ে দিব। এবং এই 25 কোথায় আছে? এ এবং বি এর মাঝে আছে। এ এবং বি এর মাঝে 25 দিব। এটা হচ্ছে 25। খেয়াল করি এই সার্কিট আর এই সার্কিট সেম সার্কিট, কিন্তু এখন দেখে সহজেই বুঝতে পারতেছি না কার সাথে কে সিরিজ, কার সাথে কে প্যারালাল। হ্যালো? তো এখন আমি সহজেই বুঝতে, কিন্তু এই সার্কিট থেকে বোঝাটা একটু টাফ ছিল। তাহলে এখান থেকে আমি সহজেই কি করতে পারতেছি? বুঝতে পারতেছি কার সাথে কে সিরিজ, কার সাথে কে প্যারালাল। তাহলে এখন যদি আমি আরটি বের করতে চাই তাহলে কি বলবো 25, 100, 20, এই তিনটা কিসে আছে? প্যারালাল আছে। তাহলে আমি 20 প্যারালাল 25 প্যারালাল 100 দিলাম। তাহলে এই তিনটা রেজিস্ট্যান্সকে যখন একটা রেজিস্ট্যান্সে রূপান্তর করে ফেলবো, তারপরে 4 আর 6 এর সাথে কি সিরিজ হয়ে যাবে না? একটা শাখা তৈরি হয়েছে, তিনটাকে একটা চিন্তা করি। তাহলে প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 6। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটার টোটাল ভ্যালু আসবে হচ্ছে আমাদের 20 ওহম। 20 ওহম। তাহলে আইটি কত আসবে? আইটি হচ্ছে 60 ভাগ হচ্ছে 20, এটা হচ্ছে 60 ভোল্ট। তাহলে 60/20 হচ্ছে 3 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আইটি। কিন্তু আমাদের বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে আমাদের 20 এর ভিতরে কি পরিমাণ কারেন্ট আছে, এই যে এখানকার কারেন্টটা বের করতে হবে। তাহলে আমরা মোট কারেন্ট অলরেডি জানি, এবার I20 বের করবো। এখন খেয়াল করি তো, মনে আছে শাখা কারেন্টের সূত্র? শাখা কারেন্টের সূত্র কি? মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। ফলিত আই বের করার জন্য মোট কারেন্ট কোনটা হবে? কেন এটা হবে? আচ্ছা, আমরা মোট কারেন্ট মানে যে শাখার কারেন্টটা বের করি, এই শাখার কারেন্ট আমরা বের করি কিভাবে মূলত? আচ্ছা, তা আমি কি বলছিলাম, শাখা কারেন্ট বের করার ক্ষেত্রে আমাদের মোট কারেন্ট কিভাবে বের করতে হয়? মোট কারেন্ট মানে হচ্ছে আমি যে শাখার কারেন্টটা বের করতেছি ওই শাখাতে কারেন্ট কোথা থেকে আসতেছে। তাহলে আমি এই 20 ওহমের কারেন্টটা যে বের করব, এই কারেন্ট কোথা থেকে আসতেছে? এই যে এখান থেকে আসতেছে। কারণ এই কারেন্টটাই তো মূলত তিনটা ভাগে ভাগ হচ্ছে, এই ভাগে যাচ্ছে, এখানে যাচ্ছে এবং কি এইখানে যাচ্ছে, এই তিনটা শাখাতে যাচ্ছে। তাহলে এখানে কারেন্ট কত আছে? এখানে কারেন্ট মূলত এই মোট কারেন্টটাই আছে। এই জন্য এই মোট কারেন্টটাই I20 জন্য কি হবে? মোট কারেন্ট হবে। তাহলে মোট কারেন্ট কত হবে? মোট কারেন্ট হবে 3 এম্পিয়ার ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্সটা কি ছিল? তাহলে আমি ব্যতীত, মানে আমার এই মোট কারেন্ট আমি ব্যতীত আর যে সকল শাখায় যাচ্ছে ওই সবগুলা সম্মিলিতভাবে কি হবে? বিপরীত শাখার রেজিস্ট্যান্স হবে। তাহলে এই মোট কারেন্ট আমি ব্যতীত আর যাচ্ছে কোন দুই শাখায়? এই একটা শাখায় যাচ্ছে, এই একটা শাখা, মানে 100 ওহম এবং 25 ওহম, এই দুইটার ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে ওই দুইটার সম্মিলিত রেজিস্ট্যান্সটা হবে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে ওই দুইটা কিভাবে আছে? সিরিজে আছে নাকি প্যারালালে আছে? অবশ্যই প্যারালালে আছে। তাহলে 100 প্যারালাল হচ্ছে কত? 25। তাহলে এটাই হচ্ছে আমার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আর নিচে কি? নিজস্ব শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আর নিজস্ব শাখার রেজিস্ট্যান্স মানে কি? যে শাখার কারেন্ট বের করতেছি তার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স একটু আগে বের করলাম 100, প্যারালাল হচ্ছে 25। তাহলে ক্যালকুলেশন করলেই আমাদের 1.5 এম্পিয়ার আনসার চলে আসবে। এটাই হচ্ছে ফাইনাল আনসার। সবাই কি বুঝতে পারছি? তা মূলত আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট মেথড বোঝা। আমাদের পয়েন্ট মেথড বুঝতে পারলে বাকি কাজ তো আমরা অলরেডি শিখে ফেলছি, কিভাবে শাখা কারেন্ট বের করে, কিভাবে
সিরিজ প্যারালাল বোঝা থাকলে বা সিরিজ প্যারালাল বুঝতে পারলে কিভাবে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করব সেটা তো অলরেডি শিখে আসছি আমরা। রোধ নির্ণয় কিন্তু টানা 3টা 4টা ক্লাস নিয়েছি কি কার উপরে, এই যে এরকম সার্কিটের উপরে যেগুলো হচ্ছে সিরিজ প্যারালাল বুঝতেছি, সেই সিরিজ প্যারালাল বুঝতে পারলে কিভাবে সমতুল্য রেজিস্ট্যান্স বের করব সেটার উপরে 3টা না 4টা ক্লাস নেওয়া হয়েছে। তাহলে এগুলো তো অলরেডি আমরা জানি। আর তারপর হচ্ছে শাখা কারেন্ট, শাখা কারেন্টের উপরে প্রায় 2টা ক্লাস নেওয়া হয়েছে, তাহলে শাখা কারেন্ট কিভাবে বের করতে হবে সেটাও আমরা জানি। এখানে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে পয়েন্ট মেথড। একটা সার্কিট যদি এলোমেলো থাকে বা আমরা দেখে না বুঝতে পারি যে সিরিজে নাকি প্যারালালে, কার সাথে কে সিরিজ কার সাথে কে প্যারালাল, এইসব যদি বুঝতে না পারি সেই সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করে নতুন একটা সার্কিটে তৈরি করব পয়েন্ট মেথড টেকনিক অবলম্বন করে। কিন্তু মূলত 2টা সার্কিট কি থাকবে, সেম জিনিস থাকবে, সার্কিটের ইন্টারনালি ভাবে কোনো চেঞ্জ হবে না, কিন্তু গঠনগতভাবে একটু চেঞ্জ দেখা যাবে আর কি। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এই টাইপেরই ম্যাথ করব আগামী 2-3 ক্লাস। হয়তো আমাদের পয়েন্ট মেথড টপিকটা অনেক ইম্পর্টেন্ট, আগামী 2 ক্লাস বা 3 ক্লাসও লাগতে পারে, 3-4 ক্লাসও লাগতে পারে, হ্যাঁ, অথবা 3-4 ক্লাস বড়াই আমাদের এই পয়েন্ট মেথডের ম্যাথগুলাই করবো আর কি। আর এই টাইপের ম্যাথগুলোই বেশি আসে, যদি সমতুল্য রোধ নির্ণয়ের ম্যাথ আসে মূলত পয়েন্ট মেথড টাইপেরই ম্যাথ আসে, না হলে হয়তো বা কোনো একটা থিওরেম দিয়ে দিবে আর কি। হ্যাঁ, থিওরেম যেগুলো আছে, আমাদের যে থিওরেমগুলো আছে হয়তো থিওরেমের ম্যাথ আসে, না হলে যদি শুধু সমতুল্য সার্কিট বের করতে বলে তাহলে হয়তোবা এই কি পয়েন্ট মেথডের ম্যাথগুলাই বেশি দেয় আর কি। আচ্ছা, এবার 2 নাম্বার ম্যাথটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা সেম ম্যাথই, জাস্ট একটু চেঞ্জ আছে। 6 আচ্ছা, আগের ম্যাথটা এখানে দিয়ে রাখছে, এখন বলতেছে এই শর্ট শাখার কারেন্ট বের করা। মনে আছে আমরা কারেন্ট নির্ণয়ের সময় শর্ট শাখার কারেন্ট যখন বের করতেছিলাম তখন সার্কিটটাকে একটু চেঞ্জ করে বের করা লাগতেছিল, কারণ আমরা শর্ট শাখার কি বের করতে জানি না, শর্ট শাখার নিজস্ব শাখার রেজিস্ট্যান্স জানতাম না। গত ক্লাসে যখন আমরা ওই শর্ট শাখার কারেন্ট বের করতেছিলাম তাহলে এই কাজগুলো করতেছিলাম, যে শর্ট শাখাটাকে একটু এদিক ওদিক করে দেন আমরা ফাইনাল সার্কিটে যে আবার আনসার তৈরি করতেছিলাম। কিন্তু এখন তো পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো, দেখবো যে ওই বিষয়টা আরো সহজ হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, যদি যদি শর্ট শাখার কারেন্ট বের করতে বলে তবে ওই শর্ট শাখার 2 প্রান্তে আলাদা আচ্ছা, এই কথাটা একটু মনে রাখবো। হ্যাঁ, বলছি যদি শর্ট শাখার কারেন্ট বের করতে বলে তবে ওই শর্ট শাখার দুই প্রান্তে কি আলাদা পয়েন্ট বিবেচনা করব, কিন্তু মূলত তারা শর্ট। খেয়াল করি এই যে শর্ট শাখার, এটা কিন্তু শর্ট, এই সার্কিট এটা কি আছে, একটা শর্ট শাখা আছে। আমি যদি এই পয়েন্টটাকে এ এবং এই পয়েন্টটাকে এ প্রাইম হিসেবে চিহ্নিত না করি বা আলাদা পয়েন্ট হিসেবে চিহ্নিত না করি, কারণ এই সার্কিটটাকে ভেঙে আমরা একটা নতুন সার্কিট তৈরি করতেছি, তাহলে ভেঙে যে নতুন সার্কিটটা তৈরি করতেছি, আমি যদি এটাকে এ এবং এটাকেই এ ধরি, তাহলে কোন এ থেকে কোন এর দিকে কারেন্টের ডিরেকশনটা আছে এটাকে আমি ধরতে পারবো, কারণ এটাও এটাও দুটো তো একই জিনিস, কারণ মূলত তারা কি আছে, শর্ট আছে। তাহলে এই চিহ্নটা থেকে মুক্ত পাওয়ার জন্য বা আমাদের এই অসুবিধা থেকে মুক্ত হওয়ার জন্য এটাকে যদি আমি এ প্রাইম হিসেবে চিহ্নিত করি, কোনো সমস্যা আছে? কারণ আমাদের ডিরেকশনটা যেদিকে দেওয়া আছে কোশ্চেনে বা যেদিকে কারেন্টটা বের করতে বলছে সেটা মূলত এ থেকে এ প্রাইমের দিকে, এই জন্য আমরা জাস্ট মূলত তারা শর্ট আছে, আমরা শর্টই বিবেচনা করব, জাস্ট কারেন্টের ডিরেকশনটাকে আলাদা রাখার জন্য বা বোঝার জন্য একটাকে এ ধরবো আর একটাকে এ প্রাইম হিসেবে চিন্তা করবো, অথবা নতুন একটা পয়েন্ট নিয়ে চিন্তা করবো। জাস্ট এই একটা কথাই মনে রাখবো, যদি কখনো কোনো একটা শর্ট শাখায় কারেন্ট বের করতে বলে দেন পয়েন্ট মেথড আমরা যেভাবে অ্যাপ্লাই করি সেভাবে অ্যাপ্লাই করবো। তাহলে কাজ করি, তাহলে পয়েন্ট মেথড অ্যাপ্লাইয়ের ফার্স্ট চিন্তা কি, পয়েন্ট ধরে স্টার্ট করবো কোথা থেকে, তাহলে কোথা থেকে স্টার্ট করবো, সোর্সের প্রান্তবিন্দু থেকে স্টার্ট। হ্যাঁ, সোর্সের সোর্সের প্রান্তবিন্দু থেকে পয়েন্ট ধরে স্টার্ট করব, কিন্তু সিরিজের রেজিস্ট্যান্স থাকলে রেজিস্ট্যান্স ওই পার থেকে পয়েন্ট ধরে স্টার্ট করব। তাহলে এটাকে ধরবো আমরা এ
এইটাকে ধরবো আমরা কি বি, কারণ আমাদের রেজিস্ট্যান্সের ওই পার থেকে ধরবো। তাহলে আমি কি বলছি, যদি শর্ট শাখার কারেন্ট বের করতে বলে তাহলে এটাকে আমি শর্ট, এটাও এ এটাও এই, ঠিক আছে, জাস্ট ডিরেকশনটাকে চিহ্নিত করার জন্য এটাকে আমি এ প্রাইম ধরলাম। মূলত এই বিন্দু যে কথা, এই বিন্দু একই কথা, কিন্তু জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করার জন্য এটাকে আমি কি বললাম, এ প্রাইম বললাম। আর এইটা হচ্ছে বি, তাহলে এই পয়েন্টটাও বি হবে, এইটাও বি হবে, এবং এটাও কি হবে, বি হবে, যেটা আমরা দেখে আসছি। তাহলে এখন আমাদের বিন্দু কয়টা পাইছি, এখন একটা এ পাইছি, একটা এ প্রাইম পাইছি, আর একটা কি পাইছি, বি পাইছি। তো এখন আমাদের বিন্দু হয়েছে তিনটা, তাহলে তিনটা হলে কিরকম, দুইটা বড় মাঝে একটা ছোট, তাহলে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে আমাদের এ প্রাইম। তাহলে এখন এই 4 এর সাথে 4 সিরিজে হইয়া পজিটিভ প্রান্ত, তাহলে 4 সিরিজে হইয়া পজিটিভ প্রান্ত, বি এর সাথে 6 সিরিজ হইয়া নেগেটিভ প্রান্ত। এখন খেয়াল করি এই 20 কোথায় আছে, এ এবং বি এর মাঝে, সুন্দর করে এ এবং বি এর মাঝে 20 দিয়ে দেয়। এবং এই 100 কোথায় আছে, 100 আছে বি এবং এ প্রাইমের মাঝে, এই যে এটা বি এবং এ প্রাইমের মাঝে 100 আছে। এবং এই 25 কোথায় আছে, বি এবং এ প্রাইমের মাঝে, তাহলে বি এবং এ প্রাইমের মাঝে 25 দিয়ে দিলাম, এটাও দেয়া হয়ে গেছে। এখন এই যে শর্ট প্রান্তটা, এই শর্ট প্রান্তটা কোথায় আছে, এ থেকে এ প্রাইম পর্যন্ত শর্ট আছে, তাহলে এ থেকে এ প্রাইম পর্যন্ত শর্ট করে দিলাম। আর কারেন্ট ডিরেকশন এ থেকে এ প্রাইমের দিকে, এ থেকে এ প্রাইমের দিকে। খেয়াল করি তো, মূলত আমাদের এই যে শর্ট শাখারই কারেন্ট বের করতে বলছে, এবং এখানে যে শর্ট ছিল, এখানে কিন্তু শর্টই আছে, আমি কি ওপেন রাখছি বা ওখানে কোনো বাধা রাখছি, মূলত শর্টই রাখছি, জাস্ট কারেন্ট ডিরেকশনটাকে ঠিক রাখার জন্য, যাতে কারেন্ট ডিরেকশনটা আমাদের ভুল না হয়, সেটা করার জন্য নতুন একটা পয়েন্ট ধরে নিছি, কল্পনা করে নিছি, কিন্তু আমাদের মূলত তারা শর্টই আছে। সবাই কি ধরতে পারছি? তো এখন আমি সহজেই কি এই শাখার কারেন্টটা বের করতে পারবো না? ওই যে গত ক্লাসে যে আমরা শর্ট শাখার কারেন্ট বের করছি, শর্ট শাখার কারেন্টগুলো বের করার জন্য কি করা লাগছে, আগের সার্কিটটাকে একটু সরায়া নতুন সার্কিট তৈরি করা লাগছে। আবার যখন ওই শর্ট শাখার কারেন্ট বের করছি, আবার আগের অবস্থানে আগের অবস্থানে নিয়ে দেন শর্ট শাখার কারেন্ট বের করা লাগছে। একটু কঠিন লাগতেছিল না? এখন কি কঠিন লাগতেছে? তো এখন আমি ওই ম্যাথগুলো, মানে গত ক্লাসে যে ম্যাথগুলো করছি আমরা ভেঙে ভেঙে করছি, ওই সবগুলো ম্যাথ এইভাবে করতে পারবো আমি, এবং করবো, সমস্যা নেই। তাহলে এখন আমি জাস্ট এই শাখার কারেন্টটা বের করবো, দেন ওই শর্ট শাখার কারেন্ট বের হয়ে গেছে। তাহলে এখন আমি আগে আইটি বের করবো, তাহলে এটা হচ্ছে 4 ছিল, তাহলে আর টি কত আসবে আমাদের, আর টি হচ্ছে এইটা, এটা প্যারালাল, 100 প্যারালাল, আবার 20-এর সাথেও তো প্যারালাল, কারণ এই বিন্দু যে কথা, এই বিন্দু একই কথা, এই বিন্দু কি একই কথা। তাহলে যদি এই 20 মানে 100, 25 আর 20 তাদের কমন পয়েন্ট গুলা কি আছে, সেম আছে, তাহলে তারা পরস্পরে কি আছে, প্যারালাল আছে। 25 প্যারালাল হচ্ছে 100, প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 6, তাহলে যে আগের মতো 20 আসবে। তাহলে আইটি কত আসবে, আইটি 60 বাই হচ্ছে 20 সমান সমান 3 এম্পিয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানকার কারেন্ট বের করা, যেটাকে আমরা শর্ট শাখার কারেন্ট বের করছি। তাহলে এখানকার কারেন্টের জন্য সূত্র কি, কারেন্ট ডিভাইডেড ল ইউজ করব। তাহলে কারেন্ট ডিভাইডেড ল মানে কি, আমাদের মোট কারেন্ট, তাহলে আমাদের এই শাখাতে কারেন্ট কোথা থেকে আসতেছে, এই মোট কারেন্টটাই মূলত ওখানে যাচ্ছে। তাহলে মোট কারেন্ট কত, 3 এম্পিয়ার, তাহলে 3 ইন্টু বিপরীত শাখা, তাহলে এই মোট কারেন্ট আমি ব্যতীত আর কোন শাখায় যাচ্ছে, শুধুমাত্র 20-এর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে 20 হচ্ছে বিপরীত শাখা, তাহলে 20 হচ্ছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে নিচে হচ্ছে নিজস্ব শাখার রেজিস্ট্যান্স, তাহলে নিজস্ব শাখার ভিতরে কি আছে, অনেক কিছু আছে, তো অনেক কিছু বলতে দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই দুইটা কিসে আছে, প্যারালাল আছে, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের 100, প্যারালাল হচ্ছে 25, প্লাস হচ্ছে বিপরীত শাখা, তাহলে বিপরীত শাখা কত, শুধু 20, বিপরীত শাখা 20, তাহলে ক্যালকুলেশন করলে 1.5 এম্পিয়ার চলে আসে, এটাই আনসার। সবাই কি বুঝতে পারছি? তাহলে এটাই মূলত পয়েন্ট মেথড, আর এই পয়েন্ট মেথডের ম্যাথগুলাই মূলত আমরা আগামী 2-3 ক্লাস পরে করবো আর কি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ম্যাথে যাই। অলরেডি পয়েন্ট মেথডে বেসিক হয়ে গেছে আমাদের, হ্যাঁ, আমরা যদি এই দুইটা ম্যাথ একটু বুঝতে পারি, তো এই দুই ম্যাথ বুঝতে পারলে আমাদের সকল ম্যাথের বেসিক অলরেডি আমরা পেয়ে গেছি, আর পয়েন্ট মেথডে কখনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আর পয়েন্ট মেথড সহজ, একদম সহজ, জাস্ট খালি বোঝাটা একটু, মানে ইনিশিয়াল অবস্থায় মনে হচ্ছে কঠিন, কিন্তু আমরা যখন একবার বুঝে যাব তারপরে পয়েন্ট মেথড খুবই সহজ। এই ম্যাথটা মনে আছে, আমরা এই ম্যাথটা করছিলাম মিক্সার, মানে সিরিজ প্যারালাল করে, মানে জাস্ট প্রান্তগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সরাইছিলাম, যে একটা বিন্দু মানে একটি শর্ট পথ, একটি শর্ট পথ মানে একটি বিন্দু এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে
দেন একটা সার্কিট তৈরি করে বুঝতেছিলাম, এখন এটাকে আমরা পয়েন্ট মেথড দিয়ে করবো। আচ্ছা i5 না, ফাইন্ড আউট i5 মানে হচ্ছে i5 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমাকে বের করতে হবে। এই 5 ওহমের ভিতরে কি পরিমাণ কারেন্ট আছে এটা আমার বের করবো। এবার খেয়াল করি, এটা পয়েন্ট মেথড দিয়ে করবো। আমি বুঝতেছি না কার সাথে কে সিরিজ কার সাথে কে প্যারালাল, কারণ এদিক দিয়ে একটু উল্টাপাল্টা আছে, এদিক দিয়ে একটু উল্টাপাল্টা আছে। এখন আমরা এখানে কি করবো, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো আর কি। তাহলে পয়েন্ট মেথড অ্যাপ্লাই রুলস কি, সোর্সের প্রান্ত বিন্দু থেকে পয়েন্ট দেওয়া স্টার্ট করবো, যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্সের ওই পার থেকে পয়েন্ট দেওয়া স্টার্ট করবো। খেয়াল করি তো সিরিজে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা সোর্সের সাথে। হ্যাঁ, কোনো রেজিস্ট্যান্স সিরিজে নাই, তাহলে আমাদের এই পয়েন্টটাকে আমরা এ ধরবো, এই পয়েন্টটাকে আমরা বি ধরবো। তাহলে আমরা এই পয়েন্টটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। এখন খেয়াল করি এদিক দিয়েও বাধা আছে, এই পয়েন্টটাকে বি ধরতে পারবো? তাহলে এইটাকে আমরা ধরবো কি সি পয়েন্ট, নতুন আরেকটা পয়েন্ট নিলাম। আবার খেয়াল করি এদিক দিয়েও বাধা আছে, তাহলে এটা এ ধরে ফেলছি, বিও ধরে ফেলছি, সিও ধরে ফেলছি। তাহলে এটাকে এই তিনটা পয়েন্ট ধরতে পারবো? কোনো পয়েন্টই ধরতে পারবো, কারণ এই তিনের সাথে আর কোনো সম্পর্ক নাই, এর সাথেও সম্পর্ক নাই, বি এর সাথে। তাহলে নতুন আরেকটা পয়েন্ট আসবে, সেটা কি ডি। কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত শর্ট প্রান্ত, তাহলে এটাও কি ডি। তার মানে খেয়াল করি এখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে কি পয়েন্ট ধরা হয়ে গেছে, তাহলে আর কোনো পয়েন্ট ধরতে হবে, কারণ চারটা পয়েন্ট আমরা নিয়ে নিছি। তাহলে এখন খেয়াল করি যদি বিন্দু হয় চারটি, তাহলে ব্রিজ বা বক্স আকৃতি হবে, মনে আছে? তাহলে এই যে এটাকে এ, এটাকে আমি বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম। এখন একটু মনে রাখি এ এবং বি যেহেতু সোর্স আছে, তাহলে এই জন্য এ এবং বি কে একটু উপর নিচে রাখছে যাতে আমি সোর্সটা দিতে পারি এখানে। তাহলে এই যে এটাকে আমি একটু বাইরে বের করে নিলাম, এটাকে বাইরে বের করে নিলাম, কারণ এখানে যদি আমি বি দিতাম তাহলে এখানে বাইরে বের করতে হতো, এখানে ডি দিতে হতো, একটু দেখতে অন্যরকম লাগতো। এই জন্যই সোর্সটা যাতে আমি এক সাইডে দিতে পারি, এই জন্য আমি কি করব, এ এবং বিটাকে উপর নিচে রাখবো যাতে সোর্সটাকে আমি সাইডে নিয়ে আসতে পারি। জাস্ট এটা মানে একটু ট্রিক্স আগাইতে পারি আর কি, মনে রাখতে পারি। সবসময় একই কাজ করবো আর কি, যখনই যে দুইটাকে সোর্স হিসেবে দেখবো ওই দুইটাকে একটু উপর নিচে রেখে যাতে আমি সহজেই আলাদা করে নিতে পারি। তাহলে আমাদের কি আছে, এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত কি নেগেটিভ। তাহলে এই যে এ প্রান্ত পজিটিভ দিলাম, বি প্রান্ত নেগেটিভ দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের 100। এখন আসি, এই যে 20 ওহম এটা কার ভিতরে আছে, এ এবং ডি এর মাঝে। তাহলে এ এবং ডি এর মাঝে 20 ওহম দিয়ে দিব আমরা, এ এবং ডি এর মাঝে 20 আছে। আবার এই 5 কোথায় আছে, এই 5ও আছে এ এবং ডি এর মাঝে, তাহলে এ এবং ডি এর মাঝে এই 5 আছে। তারপরে এই 12 কোথায় আছে, বি এবং ডি এর মাঝে, তাহলে বি এবং ডি এর মাঝে 12 আছে। আর এই 10 কোথায় আছে, বি এবং সি এর মাঝে, তাহলে বি এবং সি এর মাঝে 10 আছে। আবার এই 3 কোথায় আছে, 3 আছে ডি এবং সি এর মাঝে, তাহলে ডি এবং সি এর মাঝে 3 আছে। আর এই 6 আছে কোথায়, 6 আছে হচ্ছে আমাদের বি ডি এবং সি এর মাঝে, তাহলে এই ডি এবং সি এর মাঝে 6 আছে। এটাই মূলত সার্কিট। এখন খেয়াল করি, এখন আমরা সহজে সিরিজ প্যারালাল বুঝতে পারবো। এই 6 এর সাথে 3 প্যারালাল আছে, এই যে এই পয়েন্টে কমন প্রান্ত সৃষ্টি করছে। আবার এই যে 5 এর সাথে এই 20 প্যারালাল আছে, তাই কি না? এখন বুঝতে পারবো। তাহলে এই 5 এর সাথে এই 20 সাথে প্যারালাল আছে, তাহলে এখানেও প্যারালাল বুঝতেছি, এখানেও প্যারালাল বুঝতেছি। আবার 6 এবং 3 এর সাথে যখন প্যারালাল করবো এই 10 এর সাথে কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। তাই এখন আমি আরটি সহজে বের করতে পারবো। তা আরটি সমান কিভাবে বের করবো, প্রথম হচ্ছে এই 6 প্যারালাল 3 লিখতে পারি, 6 প্যারালাল হচ্ছে 3। যখন এই দুটাকে প্যারালাল করবো 10 এর সাথে সিরিজ হয়ে যাবে। 6 প্যারালাল 3 মনে মনে একটা রেজিস্ট্যান্স হওয়ার পরে এই যে শাখা, একটা শাখা তৈরি হবে কিনা? হ্যাঁ, তাহলে 10 এর সাথে সিরিজ, যখনই 10 এর সাথে সিরিজ হবে এই 12 এর সাথে প্যারালাল হয়ে যাবে না, কারণ এই পয়েন্ট আর এই যে এই পয়েন্টে একটা শাখা প্যারালাল হয়ে যাবে, ধরতে পারতেছি? তাহলে এই টোটালটার সাথে প্যারালাল হয়ে গেলে কত, 12। তাহলে যখনই এটার সাথে 12 প্যারালাল হয়ে যাবে, এই সম্পূর্ণ অংশটুকু একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, এই 5 প্যারালাল 20 সাথে 5 প্যারালাল 20 সাথে সিরিজ হয়ে যাবে। হ্যাঁ, এই 5 প্যারালাল 20 সাথে একটা সিরিজ হয়ে যাবে। সবাই ধরতে পারছি সমতুল্য রেজিস্ট্যান্স? তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের 10 ওহম, এটার ভ্যালু আসবে 10 ওহম। এটা একটা আনসার বলতে পারবো, আনসার না তো, এটা আরটি পেলাম, বের করতে হচ্ছে i5। এখন আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এই i5 বের করা, তাই কি না? তাহলে আমরা i5 বের করি, তো i5 বের করলে আগে আইটিটা বের করে নেই। তো আইটি হচ্ছে আমাদের 100/10 = 10 এম্পিয়ার। তাহলে এখন i5 নিয়ে আসি, i5
তাহলে I5 এর জন্য কি মোট কারেন্ট কোনটা হবে? তাহলে মোট কারেন্ট হচ্ছে আমাদের 10 এম্পিয়ার, কারণ I5 এর কারেন্ট মূলত আসতেছে কোথা থেকে? এই মোট কারেন্ট থেকে আসতেছে। তাহলে 10 হচ্ছে আমাদের মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কোনটা হবে? এখানে কি এই যে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে এগুলো কি বিপরীত শাখার রেজিস্ট্যান্সের হিসাবে আসবে? খেয়াল করি তো, এই যে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে এগুলো কি বিপরীত শাখার হিসাবে আসবে? খেয়াল করি, আমরা বলছিলাম বিপরীত শাখার রেজিস্ট্যান্স কোনগুলা, সেটা হচ্ছে আমার মোট কারেন্ট আমি ব্যতীত আর যে শাখায় যাচ্ছে তারা আবার মিলিত হয়ে যেখানে যাচ্ছে সেগুলোর কিন্তু হিসাব নাই। হিসাব শুধুমাত্র মোট কারেন্ট যাকে ধরছি সে আমি ব্যতীত আর কোন শাখায় যাচ্ছে সেগুলো হচ্ছে মোট কারেন্ট। তারা আবার মিলিত হয়ে আরো অনেক কিছুতে যাইতে পারে, সমস্যা নাই। যেগুলো মিলিত হওয়ার পরে যাবে সেগুলো বিপরীত শাখাতেও আসবে না, নিজস্ব শাখাতেও আসবে না। নিজস্ব শাখা এবং বিপরীত শাখা হিসাব হবে কোথায়? যেই কারেন্টগুলো বা মোট কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে যে দুইটা শাখায়। তাহলে এই মোট কারেন্টটা এই 5 আর 20-এর ভিতরে ভাগ হয়ে যাচ্ছে, আবার তারা মিলিত হয়ে আরো অনেক কিছুতে ভাগ হচ্ছে। কিন্তু যখন আমি এই দুই শাখা নিয়ে চিন্তা করব, এই মোট কারেন্ট দিয়ে তার বিপরীত শাখা শুধু 20 আর 20-এর বিপরীত শাখা শুধু কি 5। তাহলে আমাদের বিপরীত শাখা হবে শুধুমাত্র কি 20, আর নিচে হচ্ছে 20 + 10। তাহলে ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে 200 আর নিচে হচ্ছে 30। কত আসে এটা আনসার? ও 30 না তো, সরি সরি, 5 না। 10 × 20, 20 + 5, হ্যাঁ 8 এম্পিয়ার। 8 এম্পিয়ার, এটাই আনসার। সবাই কি ধরতে পারছে বিষয়টা? মানে পয়েন্ট মেথড বিষয়টা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এটাই মূলত পয়েন্ট মেথড। হ্যাঁ, এখন আমরা হচ্ছে বিষয়গুলো প্র্যাকটিস, আগে কিন্তু ম্যাথগুলো একটু কঠিন ভাবে করছি। কিছু কিছু ম্যাথ আমরা সিরিজ প্যারালাল বোঝার জন্য, যেমন এই ম্যাথটাই সিরিজ প্যারালাল বোঝার জন্য কি করছি, এই পয়েন্টটাকে খুলে নিয়ে আসে এখানে নিয়ে আসছি, এই পয়েন্টটাকে খুলে ওখানে নিছি, আবার এটাকে খুলে নিয়ে আসে এখানে নিয়ে আসছি। মানে সার্কিট থেকেই এদিক ওদিক করা লাগছিল। কিন্তু সার্কিটটা যদি একটু বড় হয় তখন এটা তো চিন্তা করতে একটু টাফ হয়ে যাবে, বা মাথায় অনেক সময় আসবেও না যে কোথায় নিলে প্যারালাল বুঝতে পারবো, কোথায় নিলে সিরিজ বুঝতে পারবো। এই বিষয়গুলো চিন্তা করতে কিন্তু অনেক মানে ব্যাক পয়েন্ট হইতো। তো এখন যদি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে ফেলি আমরা, তো ওই চিন্তা আমার করা লাগবে না, পয়েন্ট নিজে করে নিবে। মানে কার সাথে কে সিরিজ যাবে, কার সাথে কে প্যারালাল হবে, এটা পয়েন্ট নিজেই তৈরি করে নিবে। কিন্তু আমার জাস্ট পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তাই জন্য ওই কার সাথে মানে কোথায় মানে খুলে কোথায় বসাবো এটা চিন্তা করা লাগবে না আমার। এটা চিন্তা পয়েন্টে করবে, জাস্ট আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই যদি করি আর কি। এই জন্য বিষয়টা আরো সহজ হয়ে যায় ওই বিষয়ের চাইতে। তো আমাদের ওই যে একটু খুলে এদিক ওদিক করে সিরিজ প্যারালাল বোঝার চাইতে পয়েন্ট মেথড দিয়ে করাটা আরো সহজ করে ফেলে আর কি সার্কিট গুলা। এই জন্য আমরা আর 2 ক্লাস পরেই বলবো, বা আমরা যখন মেথডের দিকে যাব, বা সরি থিওরেমের দিকে যাব, বা তো যখন আমরা স্টার ডেল্টা করে শিখে ফেলবো তখন ফাইনালি এই একটা কথাই বলবো, যদি কোনো একটা সার্কিটে আমার বিন্দুমাত্র ডাউট থাকে যে আমি সিরিজ নাকি প্যারালাল বুঝতেছি না, সরাসরি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে দিব। মানে ওই বিন্দুমাত্র ডাউটটা আর থাকবে না পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার পরে আর কি। মানে আমার কাছে বুঝতেছি না সিরিজ প্যারালাল, অনেকেই বুঝতে পারবে অনেকেই বুঝতে পারবে না। না বুঝতে পারলেই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে দিলে অটোমেটিক সার্কিটটাকে সহজ করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে একটা 3D সার্কিট। হ্যাঁ, শীটে শীটে হচ্ছে এরকম করা আছে, শীটে এভাবে ডিরেক্ট দেওয়া আছে, এখানেও ডিরেক্ট দেওয়া আছে এরকম ভাবে। হ্যাঁ,
3D সার্কিট তো এটা মূলত একটা বক্সের মতো আর কি। এটা হচ্ছে উপরের শাখা, এটা ভিতরে, মানে এটা মনে হচ্ছে এখানে মূলত শর্ট, কিন্তু আসলে শর্ট না, 3D উপর, এটার উপর দিয়ে আছে। এই জন্য আমি 2D তে তো আর 3D দেখানো সম্ভব না, এই জন্য ওভারলুপ করে দিছি আমি এখানে। এই জন্য এখানে আমি ওভারলুপ করে দিছি, কিন্তু মূলত সেটা ওভারলুপ করা নাই, কারণ 3D সার্কিট দেখা ওভারলুপ করা নাই, কিন্তু এটা দেখা বুঝে নিতে হবে। মূলত এটা 3 সার্কিট বক্সের মতো, এটা উপরের উপরের যে পার্টটা, এই যে উপরের যে পার্টটা এটা হচ্ছে উপরে, আর নিচের পার্টটা হচ্ছে নিচে। তার মানে এই শাখার সাথে এই শাখার কোনো রকম সম্পর্কই নাই। কি ধরতে বুঝতে পারতেছি কিনা? 2Dর ভিতরে তো আর 3D বোঝা যাবে না। হ্যাঁ, এটা 3D সার্কিট, এই জন্য শীটে হচ্ছে ডিরেক্ট শর্ট করে রাখছে। এই জন্য এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে 3D সার্কিট, ওখানে মূলত শর্ট নাই, ওভারলুপ করা আছে। তাহলে খেয়াল করি তো এই সার্কিটে আমি সিরিজ প্যারালাল কোনো রকম ভাবে বুঝতে পারবো কিনা। দেখে তো মানে মোটামুটি ইম্পসিবল চলে যাবে যে আসলে দেখে আমি সহজেই সিরিজ প্যারালাল বুঝতে পারবো না। তাহলে আমি কি করবো, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। তাহলে এই পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের বি, সোর্সের প্রান্ত বিন্দু থেকে পয়েন্ট ধরে স্টার্ট করব। তাহলে এটা যদি এ হয়, এই পয়েন্টটা কি, এই হবে শর্ট। এই যে এখানে শর্ট, এই পয়েন্টটা কি এ, এখানেও শর্ট, এই পয়েন্টটাও কি এ আছে। এই যে এটা শর্ট, এই পয়েন্টটা হচ্ছে বি, তাহলে এখান থেকে এই যে এখানে ওভারলুপ করে শর্ট করাই আছে, তাহলে এই পয়েন্টটাও কি হবে, বি হবে। ধরতে পারছি এইটুকু? তাহলে এখানে আরেকটা পয়েন্ট বাকি আছে, এই যে এই পয়েন্ট, এটাকে আমি বিও ধরতে পারবো না, এও ধরতে পারবো না, কারণ বি ধরতে পারবো না, এখানে বাধা আছে, আর এ ধরতে পারবো না, এখানেও তো বাধা আছে। তাহলে এটাকে নতুন পয়েন্ট নিলাম, সেটা সি দিলাম। তাহলে এটা যদি সি হয়, এই যে এখানে এটা কি শর্ট, তাহলে এই পয়েন্টও কি হবে, সি হবে। তাহলে এখন দেখি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে পয়েন্ট ধরা হয়ে গেছে। তাহলে যেহেতু পয়েন্ট ধরা শেষ, ও আরেকটা পয়েন্ট বাকি আছে, এই যে এই পয়েন্ট, তাহলে এটা যদি শর্ট হয়, এই যে এই পয়েন্টটা এই হবে, মানে পয়েন্ট নতুন আসবে না, একই পয়েন্ট থাকবে। এটা যদি এ হয়, শর্ট না, তাহলে এই সম্পর্কটা কি, হ্যাঁ এই হবে। তাহলে বিন্দু পাইছি কয়টা আমরা, মূলত এ, বি এবং সি, এই তিনটা বিন্দু পাইছি। তাহলে যদি বিন্দু হয় তিনটা, তাহলে রেখা হবে কি, ব্রিজ, সরি, দুইটা বড়, মাঝে একটা ছোট। তাহলে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, মাঝে একটা সি। তাহলে খেয়াল করি এ এবং বি এর মাঝে কি আছে, 24 ভোল্ট আছে। এ এর সাথে পজিটিভ প্রান্ত, বি এর সাথে নেগেটিভ প্রান্ত। এটা কিন্তু চেঞ্জ করাই যাবে না, ভোল্টেজ যেখানে থাকবে সে অনুসারে বসাইতে হবে, মানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এবং এই 6 ওহম কোথায় আছে, এ এবং বি এর মাঝে, তাহলে এ এবং বি এর মাঝে 6 ওহম দিয়ে দিলাম। এবং এই 20 কোথায় আছে, এ এবং সি এর মাঝে, এ এবং সি এর মাঝে 20 আছে। আবার এই 12 কোথায় আছে, 12 আছে বি এবং এ এর মাঝে, তাহলে বি এবং এ এর মাঝে 12 আছে। আর এই এইটা আছে কোথায়, এইটা এ এবং বি এর মাঝে, এইটা আছে এ এবং বি এর মাঝে। আর বাকি আছে কোথায়, এই 4, 4 আছে কোথায়, 4 আছে বি এবং সি এর মাঝে, তাহলে বি এবং সি এর মাঝে 4 আছে। আরো কিছু বাকি আছে, এই যে 5 আছে, 5 কোথায় আছে, এ এবং সি এর মাঝে, তাহলে এ এবং সি এর মাঝে 5, এ এবং সি এর মাঝে 5 আছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই রেজিস্ট্যান্স কোনটা নিচ্ছি, উল্টাপাল্টা করে নিলে সমস্যা নাই। কেউ আগে এটা নিবে, পরে এটা নিবে, পরে এটা নিবে, উল্টাপাল্টা করে নিলে সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স নিতে হবে। কোনো একটা রেজিস্ট্যান্স যদি মিসিং হয়, তাহলে সার্কিট শেষ, আর ম্যাথ সলিউশন ভুল। মানে কোনো রেজিস্ট্যান্স মিসিং করা যাবে না, আবার কোনো রেজিস্ট্যান্স ডাবলও নেওয়া যাবে না, যে না আমি এটা নিছি আবার ডাবল। এই জন্য একটু যখন নিব তখন চিহ্ন করে নিব। এই যে আমি বারবার ভুল চিহ্ন দিচ্ছি এই কারণেই, কারণ কোনো একটা রেজিস্ট্যান্স যদি আমি ডাবল নিয়ে নেই তাহলেও সার্কিট ভুল, কোনো একটা রেজিস্ট্যান্স যদি না নেই তাহলেও সার্কিট ভুল। এটা খেয়াল রাখতে হবে, কোনো রেজিস্ট্যান্স ডাবল নেওয়া যাবে না, কোনো রেজিস্ট্যান্স বাদ দেওয়া যাবে না, যতগুলো রেজিস্ট্যান্স ঠিক ততগুলো নিবে। এই জন্য একটু গণে নিবো আর কি, 1 2 3 4 5 6টা আছে, 1 2 3 4 5 6, মানে ডাবল নেই নেই, ডাবল নেই মানে প্রত্যেক রেজিস্ট্যান্স ঠিক মতোই বসাইছি আর কি, এটা খেয়াল রাখতে হবে। এখন কি সহজে বুঝতেছি কার সাথে কে সিরিজ, কার সাথে কে প্যারালাল। তো এখন আমি বুঝতেছি 5 এর সাথে 20 কি প্যারালাল, তাহলে আর টি কত আসবে, 20 প্যারালাল হচ্ছে 5, তারপরে প্লাস হচ্ছে কত 4, 20 প্যারালাল 5, 4 এর সাথে কি সিরিজ হয়ে যাবে। সিরিজ হওয়ার পরে এই তিনটা রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল হয়ে গেছে না, মানে এই টোটালটা প্যারালাল কত 8, প্যারালাল হচ্ছে 12, প্যারালাল হচ্ছে 6। সবাই কি ধরতে পারছি? বাকিটুকু একদম সিম্পল। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে আনসার আসবে 2 ওহম, আনসার হচ্ছে আমাদের 2 ওহম। তাহলে আইটি কত আসবে, কারণ আমাদের বের করতে বলছে আই, আই কোথায়, এই যে এখানকার কারেন্ট, মানে যেখানে সাপ্লাই আছে এই সাপ্লাইয়ের কারেন্ট, তার মানে এই যে এই পজিশনে কারেন্ট, তাহলে ওই পজিশনে কারেন্ট কত হচ্ছে আমাদের, আর ভোল্টেজ হচ্ছে 24 বাই হচ্ছে 2 সমান সমান 12 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, গত ক্লাসেরগুলো আমরা করছি কেন, আমরা তো শিখতেছি এখন, আর আমাদের কখন কখন কিভাবে করতে পারি তো জানি না। আর ওই ম্যাথগুলো করার কারণে
আমাদের ভিতরে অনেক কিছু খুলে গেছে বা ভিতরে অনেক কিছু আছে যেগুলো যদি একটু এলোমেলো করেও দাও, এলোমেলো করে দেওয়ার পরে আমরা আনসার করতে পারবো, সমস্যা নাই। এই জন্য ওই ম্যাথগুলো ওভাবে করছি, আমি এইভাবে করি নাই। আর আজকে এভাবে করতেছি, এখন আমি ফাইনালি যখন পরীক্ষা হলে আনসার করবো, যখন আমার মন চায় যেভাবে ইচ্ছে সেভাবে করবো। কিন্তু আমাদের শিখতে হবে, সব বিষয়গুলোই ভালোভাবে জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের ক্লাস টাইম, হ্যাঁ ক্লাস টাইম শেষ হয়ে গেছে, তো আমাদের আগামী নেক্সট 2 ক্লাস হচ্ছে পয়েন্ট মেথডই করতে হবে আর কি, হ্যাঁ। পয়েন্ট মেথডে হিউজ ম্যাথ আছে আমাদের, আর এখানে বোর্ড কোশ্চেন আছে একদম 76, 78, 80 পেজ, 80 পেজ, 82 পেজ, 84 পেজ পর্যন্ত শুধু পয়েন্ট মেথডের ম্যাথ আমাদের, হ্যাঁ। পয়েন্ট মেথডে প্রচুর ম্যাথ, আগামী 2-3 ক্লাস আমাদের পয়েন্ট মেথডই করতে হবে আর কি, কারণ এটা আবার অনেক ইম্পর্টেন্ট টপিক আর কি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি আজকে ক্লাস? বুঝি নাই। শাখা কারেন্টের ম্যাথগুলো তো ওখানে পয়েন্ট মেথডটা কেন অ্যাপ্লাই করছি এটা আগে বুঝি। পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করতেছি আমরা মূলত সিরিজ প্যারালাল সহজে বোঝার জন্য, হ্যাঁ। আর শাখা কারেন্টের যে ম্যাথ, হ্যাঁ শাখা কারেন্টের যে ম্যাথগুলা ওই একটু শর্ট শাখার কারেন্টগুলো বের করা লাগছে, হ্যাঁ ওই ম্যাথগুলো আমরা পয়েন্ট মেথড দিয়ে করতে পারবো, সমস্যা নাই। এবং সামনে আছে, আমরা যখন পয়েন্ট মেথডের সকল ম্যাথ শেষ করবো দেখবো যে যেই ম্যাথগুলো করছি না একবার করে শাখা কারেন্টে অ্যাপ্লাই করার সময় এটা করে ফেলছি। কিন্তু যেই টাইপের ম্যাথগুলা বুঝতেছি কার সাথে কে সিরিজ কার সাথে কে প্যারালাল, ওটা তো আর পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে লাভ নাই। আর ওটা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করলেও আগে যে সার্কিট ছিল সেম সার্কিটই তৈরি হবে, আর নতুন কোনো কিছু সহজ তৈরি হবে না, আগেরটাই তো সহজ। কারণ ওটা তো অলরেডি জানি কার সাথে কে সিরিজ কার সাথে কে প্যারালাল। কিন্তু এখন যে ম্যাথগুলো করতেছি বা আমরা গত ক্লাসে শর্ট শাখার যে কারেন্টগুলো বের করছি ওই ম্যাথগুলো সহজ করে দিবে পয়েন্ট মেথড। তাহলে আমাদের শর্ট শাখার কারেন্টগুলো বের করার জন্য পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো, কিন্তু নর্মাল শাখা কারেন্ট বের করার জন্য তো পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা লাগবে না, লাগবে কি? হ্যাঁ, কিন্তু ওই যে গত ক্লাসে যে ম্যাথগুলো করছি না, শর্ট শাখার কারেন্টগুলো বের করছি, একটু ম্যাথগুলো একটু কঠিন হয়েছে, এদিক ওদিক সরানো লাগছে, ওই ম্যাথগুলো পয়েন্ট মেথড দিয়ে করবো আমরা এখন থেকে। কিন্তু ওই ম্যাথগুলো আমরা নর্মালি করবো না, পয়েন্ট মেথড দিয়ে করলে সহজ হবে। কিন্তু ওখানে শিখছি আমরা ওভাবে, কারণ হচ্ছে ওরা শিখার কারণে কি হয়েছে, আমাদের অনেক বেসিক ক্লিয়ার হয়েছে। বিশেষ করে সার্কিটটা এদিক ওদিক করলে বা সার্কিট যে আমরা নিজেরা এদিক ওদিক করতে চাই করতে পারবো, এবং ওই রুলসগুলো মানলে আমরা যে কোনো সার্কিটকে এদিক ওদিক চাইলেই করতে পারবো, সমস্যা হবে না। কিন্তু ওগুলো আমরা পয়েন্ট মেথড দিয়েই করবো, সহজ করে দিবে সার্কিটগুলো। আচ্ছা, বুঝছি কি সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।